বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনার যে পর্যায়ে ছিলাম এই পর্যায়ে আমাদের সঙ্গে এখন কথা বলবেন আব্দুল লতিফ বিশ্বাস স্যার। আমি যেই প্রশ্ন আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছি যে প্রাইভেট সেক্টর তৈরি হয়ে আছেন এবং একটা কনফিডেন্সের জায়গা থেকেই আমরা এখন বার্গেনিংয়ের দিকে যাব, সরকার কি করছে? না, এখানে একটা জিনিস হলো, যে কোনো প্রবলেমকে ফেস করা কিন্তু গভর্নমেন্টের একার পক্ষে সম্ভব না। আমাদের এই যে বিশেষ করে চিংড়িতে যে আমাদের প্রতিকূল অবস্থাটা সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু সম্ভব হয়েছে সরকারের উদ্যোগ, প্রাইভেট সেক্টরের একাগ্রতা, বিভিন্ন এর সাথে রিলেটেড যারা আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেমন এফএও আছে, ইউনিডি আছে, বিকিউএসপি আছে, তার সকল স্টেক হোল্ডার, ক্যাটালিস্ট আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সমস্ত মন্ত্রণালয় এবং স্টেক হোল্ডাররা একসঙ্গে হই কিন্তু এত তাড়াতাড়ি আমরা আন্তরিকতার এই শিল্পকে বাঁচাইতে হবে, রপ্তানি চালু রাখতে হবে। এই কারণেই একসঙ্গে কিন্তু করা সম্ভব হয়েছে এবং আমরা সেটা অবশ্য বলেছেন উনি বারবারই স্বীকার করেছেন যে গভর্নমেন্টের আন্তরিকতা, আমি গভর্নমেন্টের পক্ষ থেকে এটা আমি স্বীকার করি, তাদেরও অত্যন্ত আন্তরিকতা ছিল বলেই দেশীয়ভাবে আমরা এটা সাকসেসফুল হতে পেরেছি। আর একটা জিনিস মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত হয়ে আর একটু বলতে চাই যে বিদেশে যে কন্টামিনেশনটা যেটা ধরা পড়ছে সেটা তো তাদের ল্যাবের যে পরীক্ষা যেটা ছিল যে খোসা এবং মাংসের মধ্যে দুইটা একসঙ্গে করতে বলে এটা ধরা পড়ছে। কিন্তু তারপরে এটা হওয়াতে আমাদের পক্ষে, আমাদের ডিপার্টমেন্ট এবং সরকারের পক্ষে, আমাদের পক্ষে কিন্তু আরো ব্যাপক একটা সাফল্য হয়েছে যে আমরা ফিল্ড পর্যায়ে, এই খামারি পর্যায়ে আমরা সচেতনতা এবং উৎপাদনের সাথে যারা জড়িত তাদের সচেতনতা, তাদের বৃদ্ধি, তারপরে ল্যান্ডিং স্টেশন, প্রসেসিং, পরিবহন যারা আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে কিন্তু আমরা অনেক বেশি করতে হবে। সঙ্গে সঙ্গে এইটা হওয়ার কারণে আর একটা কি হয়েছে যে আমাদের দিক থেকে যদি কোনো কন্টামিনেশন না থাকে, এর মধ্যে কোনো লিকেজ না থাকে, এর কারণে এটা হয়েছে মাঠ পর্যায়ে। দ্বিতীয়, আমাদের যে ল্যাবগুলো আছে যেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই ল্যাবগুলো কিন্তু আমরা অলরেডি আরো আপগ্রেড করেছি, যেরকম ঢাকা, চিটাগাং এটাকে আধুনিক, ওখানে এলসিএমএস এসএস মেশিন আরো অন্যান্য মেশিনগুলো আমরা আনছি সেখানে। আইনা কিন্তু আজকে আমাদের দিক দিয়ে সেলফ সাফিসিয়েন্ট, যে প্রাইভেট সেক্টরের সহযোগিতায় এবং বিভিন্ন সহযোগিতায় আমরা সেলফ সাফিসিয়েন্ট, যে বাংলাদেশে যে মৎস্য, সেটা চিংড়ি হোক আর যে কোনো মাছই হোক, এই মাছের মধ্যে কোনো কন্টামিনেশন যাতে না থাকে, এটাকে দেশীয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা চ্যালেঞ্জ হিসাবে আমরা পাঠাতে পারবো, সে সক্ষমতা কিন্তু আমরা অর্জন করছি। আপনি জানেন যে ইতিমধ্যেই আমাদের খুলনা বাগেরহাটে আন্তর্জাতিক মানের চিংড়ি গবেষণা কেন্দ্র আমরা ইতিমধ্যে স্থাপন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। এরপরেও আর একটা করেছি কি, ইতিমধ্যে আমরা বিএলআর এরিয়ার মধ্যে আন্তর্জাতিক মানের এই যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এর মধ্যে কোনো নাইট্রোফোনাল আছে কিনা আন্তর্জাতিক মানের আর একটা ল্যাব আমরা তৈরি করতেছি। এটা উইদিন শর্ট পিরিয়ড হয়ে গেলে পরে আমরা হিমসেলফ আমরা প্রশ্নটা হলো আমরা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট, আমাদের ল্যাবের সক্ষমতা বেড়েছে, মানুষ সচেতন হয়েছে, কিন্তু আমরা ব্যবসার দিকে কি এগিয়ে যেতে পেরেছি? আগের সে ব্যবসায় তো অবশ্যই গত বছরের সে এই বছর মানে এটাতে আসলে যারা আমদানিকারক, যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন, তারা কনভিন্স হচ্ছেন কিনা? মানে অবশ্যই আসলে এখানে তো খালি বাণিজ্য না, এখানে ডিপ্লোমেসিও আছে। না, ডিপ্লোমেসি তো থাকবেই। তারপরে তারা কনভিন্স না হলে তো আমাদের গভর্নমেন্টের সাথে তাদের সমস্যা মানে গভর্নমেন্টের সমস্যা মানে জনগণের সমস্যা, জনগণের সমস্যা মানে এর সাথে সম্পৃক্ত যারা তাদের অর্থনৈতিক দুরবস্থা, এগুলাকে দূর করার জন্যই তো গভর্নমেন্ট ফর দ্য পিপুল। এই জন্য তো সকল স্টেক হোল্ডার, রপ্তানিকারক, উৎপাদনকারী, খামারি, মালিক, তাদের প্রত্যেকের সুবিধা যখন চালু হবে তারা তো সকলে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে। আমি একটু জানতে চাচ্ছি রপ্তানি চিত্রটা, যে এই সেলফ সাফিসিয়েন্ট হওয়ার যে এটার পরে আসলে আর কোনো মিস আপ হয়েছে কিনা? আমি এখানে যেটা বলবো, মাননীয় মন্ত্রী যে কথাটা বলছি আমি সাপ্লিমেন্ট করতে চাই। আমরা কিন্তু যখন ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা করি, আমাদের ফুড সেফটি আমাদের একটা কনসার্ন আছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আমাদের এখানেও অনেক এনজিও আমাদের চিংড়ি শিল্প বা চিংড়ি চাষের এগেনস্ট একটা ক্যাম্পেইন করছে, এগেনস্ট একটা ক্যাম্পেইন যেটা পরিবেশ বিপন্ন করছে। এটা আমরা মনে করেছি আজকে যেমন ফুড সেফটি, যেমন আমরা বলছি একটা নিরাপদ খাদ্য উৎপাদন যেমন একটা সমস্যা, যেটা দেশে এবং বিদেশে ভোক্তাদের জন্য একটা কনসার্ন, কম কিন্তু চিন্তা কারণ হচ্ছে আমাদের এই এনভায়রনমেন্টটা, পরিবেশ কি হবে। এবং আমরা সেই জন্যে
আমরা 4টা জিনিস আমরা মনে করছিলাম যে 4টা জিনিসকে আমাদের এখানে আমরা ফোকাস এনেছি, 4টা ইস্যুস আমরা 4টা কনসার্নকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। একটা হচ্ছে ফুড সেফটি, তারপরে হচ্ছে পরিবেশ বিপন্ন হয় এমন কিছু করা যাবে না, এবং তৃতীয়ত হচ্ছে যে শ্রম আইন যেটা আছে আমাদের ন্যাশনাল, আমাদের জাতীয় যে শ্রম আইন হয়েছে, যেটা আইএলও কনভেনশনের সাথে সঙ্গতি রেখে 2006 আপডেট করা হয়েছে, সেটাকে সামনে রাখা, এবং আমাদের যে সোশ্যাল অব্লিগেশনস আছে, হিউম্যান রাইটস এটসেট্রা, এই 4টা জিনিস আমাদের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ, শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ফুড সেফটি নিশ্চিত করা, এই 4টাকে নিয়ে আমরা যেটা করেছি। এর মধ্যেই এই যে মিড টার্মে, শর্ট টু মিড টার্মে আমরা যেটা করেছি আইনগত, যেখানে আগে আইন ছিল না, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে অ্যাকচুয়ালি এই মন্ত্রণালয় আমরা সবার সাথে কথা বলে একটা হ্যাচারি ল করা হয়েছে, শ্রিম হ্যাচারি ল এবং ফিশ ফিড ল। ফিডের মধ্যে সমস্যা থাকতে পারে, হ্যাচারিতে সমস্যা থাকতে পারে। আগে যেটা বলছিলাম, আগে আমাদের আইনটা ছিল খালি কোয়ালিটি কন্ট্রোলের উপরে, কিন্তু এবার এইগুলোকে আনা হয়েছে। এই আইনগুলো করার সময় কিন্তু এই 4টা জিনিসকে মাথায় করা হয়েছে, এবং এগুলোর উপর ভিত্তি করেই বাংলাদেশ শিপ ফাউন্ডেশন এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যৌথভাবে আমরা কিছু কোডস অফ কন্ডাক্ট করেছি ফর ইচ অ্যান্ড এভরি স্টেক হোল্ডার, হ্যাচারি অপারেটরসদের জন্য, খামারে যারা কাজ করছে তাদের জন্য, যারা ডিপো অপারেট করছে তারা কীভাবে করবে, যারা ট্রান্সপোর্ট করবে তারা কীভাবে করবে, তারা আইস প্ল্যান যারা অপারেট করবে আইসে কী ধরনের পানি ব্যবহার করবে, এবং প্রসেসার্স, এরকম আমরা 9টা সেগমেন্টসের জন্য আমরা কোড অফ কন্ডাক্ট করি। মানে সেটার মধ্যে পরিবেশের দিকটি একেবারে যেটা সবারই আমাদের, যেমন আমাদের জাতীয় নেতৃবৃন্দ যেরকম কনসার্ন, বিদেশেও দেখবেন অনেক এনজিও আমাদের বিরুদ্ধে যে একটা নতুন যে ক্যাম্পেইন শুরু করেছিল যে বাংলাদেশে চিংড়ি করছে, চিংড়ি চাষ হচ্ছে যেটা পরিবেশ বিপন্ন করছে, ম্যানগ্রোভ নষ্ট করছে, এবং এটাকে আমরা বলছি এটা কিভাবে অ্যাড্রেস করা যায়। এবং এখানে আমি মনে করি যেটা সবচেয়ে বড় যে আমাদের সাফল্য আমি মনে করি যে আমরা মৎস্য মন্ত্রণালয়ের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিপ ফাউন্ডেশন, ইউএসএফডিএ এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের সাথে আমরা একটা এগ্রিমেন্ট অফ কোঅপারেশন করেছি। গত বছরে একটা আমরা এগ্রিমেন্ট অফ কোঅপারেশন করেছি, যার অধীনে ইউএসএফডিএ আমাদের ট্রেনিং দিতে আসছে। ইউএসএফডিএ বেসিক্যালি একটা রেগুলেটর। তাদের নর্মালি তারা কি করে, তারা ইনভেস্টিগেট করে, ডিটেন করে, অথবা তারা ক্লিয়ারেন্স করে, রিজেকশন কথা বা তারা ক্লিয়ারেন্স দেয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা ওদের ফোকাসটা বাংলাদেশে প্রথম তার শুরু করেছে এডুকেশন অ্যান্ড প্রিভেনশন, এবং সেটা জন্য গুড অ্যাকোয়াটিক প্র্যাকটিসেস বলে একটা আমরা ট্রেনিং শুরু করেছি, ট্রেনিং অফ দ্য ট্রেনার্স। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গত শনিবারে তার 4th যে ফাইনাল ট্রেনিংটা ট্রেনিং অফ ট্রেনার্স কোর্স হচ্ছে, যেখানে 4 দফায় আমরা প্রথম ট্রেনিং অফ ট্রেনার্সের জন্য আমরা 40 জনকে নিয়েছিলাম, প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট এবং এর থেকে ইউনিভার্সিটি টিচার্সদেরকে নিয়ে। এখান থেকে আমরা এখন 20 থেকে 25 জনকে বলছি যারা নিজেরা ট্রেনার হবে। এদেরকে 2টো বাংলাদেশে, একটা আমেরিকা ট্রেনিং দেওয়া হয়েছে। এবার ইউএসএফডিএ সার্বিক তত্ত্বাবধানে ট্রেনিং দিচ্ছে কিন্তু বাঙালিরা, যারা করেছে, ট্রেনিং পেয়েছে। এটা কিন্তু আমরা যে ইউএসএফডিএ কে আমাদের অংশীদার করেছি, যেখানে আমাদের 40% আমাদের এক্সপোর্ট যাচ্ছে, ট্রেনিং ইউনিটের মধ্যে আমাদের বাংলাদেশি ট্রেনাররা রয়েছে, এবং ওরা বলছে যে এই জিনিস বাংলাদেশের যে এই যে সাফল্য, এই যে বাংলাদেশে আমরা যেভাবে সবাইকে নিয়ে কাজ করছি, এটাকে বলেছে একটা মডেল। এবং ওরা বলেছে এখানে যেভাবে অনেক গ্যাপের উপরে গুড অ্যাকোয়াটিক প্র্যাকটিস অনেক জায়গায় ট্রেনিং হয়, কিন্তু আমরা যেভাবে সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অ্যান্ড একাডেমিয়া সবাইকে 3 জনের পার্টনারশিপে আমরা এই জিনিসটা যে খামারের দোরগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা তাদের কাছে তাদের খুব বেশি ইমপ্রেস করেছে। এবং এরা আজকে আমি চিঠি পেয়েছি, আপনি ডিজি সাহেবের কাছে দেখিয়েছি, তারা বলছে এটাকে তারা পৃথিবীর অন্য জায়গায় রিপ্লিকেট করবে। এবং আমাকে চিংড়ির ভবিষ্যৎ অনেকখানি উজ্জ্বল, মানে আমরা ওইটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি। মাননীয় মন্ত্রীর কাছে ফেরত আসছি, আমরা পুরো আলোচনায় মাছে ভাতে বাঙালি, কিন্তু আলোচনাটা চিংড়ির উপরে চলে গেল, যদি এটা বড় একটা সেক্টর হিসেবে, শিল্প হিসেবে আলোচনাটা ছিল। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, হাতে খুব বেশি সময়ও নেই। আপনি বলেছেন যে জলা এটার প্রোটেকশন, মানে মাছের কথা, মানে মৎস্য অ্যাজ এ হোল, নট চিংড়ি একটা। তো এখানে দেখি যে মানুষের বাসের জন্যই ড্রেন নর্দমা পর্যন্ত দখল হয়ে যাচ্ছে, মাছের জন্য তো কোনো জায়গা থাকছে না। সেটার ব্যাপারে কি
আন্তঃমন্ত্রণালয়ে কোনো ব্যবস্থা আপনারা করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয় থেকে যেরকম মাননীয় কৃষিমন্ত্রী উনি উদ্যোগ গ্রহণ করেছেন যে বাংলাদেশে 1 ইঞ্চি জমি অনুৎপাদনশীল থাকবে না। তা আমাদের মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাংলাদেশে মাছের আবাদি অনুপযুক্ত যে জায়গাগুলো আছে সবগুলো আবাদি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেরকম দখলটা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? অনেক জলার সময় শুকায় গেছে, জল, খাল, বিল, পাগার, হাওর বাওর এগুলা যেগুলো আছে সেগুলাকে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, তলা উঁচু হয়ে গেছে। এগুলাকে আমরা দেশীয় প্রজাতির মাছকে উৎপাদন করার জন্য, যেটা আপনার প্রথমে উপস্থাপনায় বলেছেন মাছে ভাতে যে বাঙালি, সেটাকে করার জন্য আমরা বিশেষ বিশেষ অঞ্চল ভিত্তিতে প্রত্যেক এলাকায় কিন্তু একই ধরনের প্রজেক্টের প্রয়োজন নাই। যেরকম এই বাংলাদেশকে বিভিন্ন ইয়েতে চিহ্নিত করে আমরা চিহ্নিত অবক্ষয়িত জলাশয়, মৎস্য চাষ কার্যক্রম, অভয়াশ্রম, বিল, নার্সারি। এখন তো মাছ থাকে না, পানি যখন থাকে না, যার কারণে ওটাকে বিলকে নার্সারি করে আমরা সেখানে মাছের উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছি প্রাকৃতিক ভাবে। তারপরে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকা, যেরকম আগে বলা হতো মোঙ্গা এলাকায় এখন ওইটাকে আমরা বলছি অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ। ওই এলাকার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। সেখানে ছোট ছোট খাল, বিল, হাওর, নালা যেগুলো আছে সেগুলোকে আমরা রিসিঙ্কিং করব, খনন করব, সেখানে মাছ যাতে থাকে তারও ব্যবস্থা করব। মানে আপনি তো খনন করার কথা বলছেন, কিন্তু অলরেডি যেগুলো আছে চলন বিলের কথা আমরা জানি। চলন বিল একটা খুবই মাছের অভয়ারণ্য হিসেবে জানি, কিন্তু চলন বিলের সম্প্রতি আমাদের এটি নিউজের একটি রিপোর্ট হয়েছে যে চলন বিলে বেপরোয়া দখল, বিভিন্ন ভূমিদস্যুরা ওখানে চলন বিলের দিকেও হাত দিয়েছে। সুতরাং নতুন করে খনন করে মাছের জন্য জায়গা তৈরি করে দেওয়ার চেয়ে বড় কথা যেটা ছিল একটা ট্র্যাডিশনাল একটা জায়গা আমাদের একেবারে, বা সেটার মধ্যে হাত দিচ্ছে, সেটা আপনারা কখনো মানে ওটাকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা? আমাদের ডিপার্টমেন্টের মৎস্য আইনের অনেকগুলো দুর্বলতা ছিল, যেরকম মান নিয়ন্ত্রণেরও যেরকম দুর্বলতা ছিল, সেগুলোকে আধুনিক করে আমরা আরো বর্তমান যুগোপযোগী করেছি। এই যেরকম মৎস্য খাদ্য, পশু খাদ্য আইনও আমরা করেছি, হ্যাচারি আইন করেছি। মৎস্য সংরক্ষণের জন্য এই আইনগুলোর মধ্যে কিন্তু সবকিছু আছে। যেখানে এই আইনের মধ্যে যেখানে অভয়াশ্রম হবে, আপনি যতই দখল করেন সেখানে কিন্তু যে এরিয়াটা অভয়াশ্রম ঘোষণা করা হবে ওই এলাকার মধ্যে কেউ মাছ মারতে পারবে না। মাছ মারে না, ভূমি দখল করতে পারবে। ভূমি যদি শুকায় যায় তাহলে তো সেটা আলাদা ব্যাপার। না, বিল তো সবসময় ইয়ে থাকে না, মানে বিলে তো সবসময় পানি থাকে না, কোনোটা কখনো শুকনা থাকে। এবং সেখানে যেভাবে ভূমিদস্যুরা গিয়ে হানা দিয়েছে সেটা আপনারা না, আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে যায়। আপনারা জানেন যে বড় বড় যেগুলো সেগুলো কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে। আমাদের মন্ত্রণালয়ের যেগুলো আছে স্যার আমি সেখানে জেনে বুঝে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। শুধু আপনার আইনটা আছে হলো যে মৎস্য পারবে কি পারবে না, কিন্তু আপনি একজন ভূমিদস্যুকে তো আপনি পুলিশ দিয়ে না। অলরেডি আমরা ভূমি আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে আমাদের সাথে ভূমি আছে, কৃষি আছে, পরিবেশ আছে, আমাদের মন্ত্রণালয় আছে। এই সমস্ত মন্ত্রণালয় কিন্তু আন্তঃমন্ত্রণালয় আমরা মিটিং করতেছি এবং করে সেগুলাকে যেরকম আমরা বলি যে একটা আইন কার্যকরী করতে হবে। সেটা হলো কি, মাছে ভাতে বাঙালি এই কথা খালি কলি হবে না, জাল যার জলাই তো নাই, জাল দিয়ে কি করবে? এই জন্য ভূমি মন্ত্রণালয়ের সাথে এই আইনকে কার্যকরী করার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় অনেক কার্যক্রম নিয়েছে এবং যাতে করে এটা ইতিমধ্যে অনেকগুলো আবার দেখেন আইনের আশ্রয় কিন্তু নেয়, জাল দলিল করে বিভিন্ন ভাবে সেটা আইনের দ্বারা সেগুলো এগুলা বিভিন্ন জটিলতা আছে। তারপরেও যে সম্পদগুলো আমাদের আছে, আমাদের মন্ত্রণালয় যেগুলো আছে, আমরা মাছকে উৎপাদন করার জন্য আপনার ব্যক্তিগত একটা গরিব মানুষ একটা ছোট পুকুর আছে, এটাকে পয়সার অভাবে মাছের উপযোগী করতে হবে। আমরা ব্যক্তি মালিকানাধীন ওই পুকুরটাও কিন্তু আমাদের টাকা দিয়ে খনন করে আমরা কিন্তু সেটাকে মাছের চাষের উপযোগী আমরা করতেছি। এই পর্যায়ে বিভিন্ন প্রকল্প আমরা নিছি। এই প্রকল্পগুলো যেরকম বাংলাদেশে হাওর বাওর, বিল, নালা এগুলা এখন তো ন্যাশনাল ড্রেজিং চলছে। এই সমন্বিত পরিকল্পনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, ন্যাশনাল ড্রেজিং, বড় বড় পদ্মা, মেঘনা, যমুনাতে এখন পানি থাকে না। তো সুতরাং আমার ছোটখাটো খাল বিল কি থাকবে, ন্যাশনাল ড্রেজিং এর কাজ চলছে। পাশাপাশি ওই ড্রেজিং এর পরে যাতে ছোট ছোট খাল বিল
রেগুলার পানি থাকে, FCDI প্রকল্প। আর একটা প্রকল্প আমরা নিয়েছি যে RD প্রকল্প, রুরাল ডেভেলপমেন্ট প্রকল্প, ওটা পাস হওয়ার অপেক্ষায় আছে। আমরা হুরাসাগর প্রকল্প নিয়েছি, বৃহত্তর পাবনা প্রকল্প, পার্বত্য এলাকায় সেখানে আমরা প্রকল্প নিয়েছি। তারপরে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প নিয়েছি, NATP প্রকল্প নিয়েছি। এই প্রকল্পগুলো নিয়ে মানে মাছের পানি না থাকলে তো মাছ থাকবে না। আমাদের চিন্তা হলো পানি রাখার ব্যবস্থা করা, আর সেখানে মাছ ওপেন ওয়াটারে কিন্তু আমরা পোনা ছাড়তেছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল হক আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন যেগুলো আমাদেরও জানার বোঝার মধ্যে ছিল না, যে সারা বাংলাদেশ ব্যাপী একটা বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে অন্তত মাছে ভাতে বাঙালি, এই স্লোগানটি মানুষের ভিতরে যেন সবসময় থাকে, সেটার জন্য আপনাদের সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এই অনুষ্ঠান দেখছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি এই আয়োজন। ভালো থাকুন সবাই।